নমস্কার সবাইকে। প্রথমত একটু দেরি হয়ে গেল, 9টা বলেছিলাম, 9টা 2 বেজে গেছে। মানে কি বলে শুরু করব? ফার্স্ট অফ অল, অভয়ার প্রতি যেই অবিচার হয়েছে, যেই জিনিসটা ঘটেছে, তার জন্য আমি পুরো বাঙালি কমিউনিটির তরফ থেকে বা আমাদের তরফ থেকে যে আমরা এরকম অবস্থায় রয়েছি যে এখন অবধি এত চেষ্টা করা সত্ত্বেও এখন অবধি কোনো আমরা রেজাল্ট জেনারেট করতে পারলাম না মেয়েটার জন্য। তো সেটার জন্য আমার খারাপ লাগছে আর কি। কিন্তু কি বলবো, মানে আমি কি শুনতে পাচ্ছেন আপনারা আমাকে একটুখানি? সেটা একটুখানি আমাকে জানালে ভালো হয় আর কি, কারণ আমি অনেক কিছু বলার আছে। যে জিনিসটা এমন হতে পারে যে আমি যেগুলো বলবো সেগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে, আবার পছন্দ হতেও পারে। তো পয়েন্টে আসা যাক আর কি। ফার্স্ট অফ অল আমি একটু আমার সম্বন্ধে বলে নিই আর কি, যে কিছুদিন ধরে আমি লাস্ট 2-3 দিন ধরে পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে খুব আমার যে বিশাল কমেন্ট আসে তা নয় যে পোস্টগুলোতে, কিন্তু তাও কিছু কমেন্ট আসছে যে কেন আমি কিছু সোশ্যাল মিডিয়াতে আমি কিছু বলছি না এই আরজি করের এত বড় একটা ঘটনা নিয়ে বা ইয়ে নিয়ে আমার স্ট্যান্ড পয়েন্ট কি। তো সবার প্রতি সম্মান রেখে আমার যে জিনিসটা বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এরকম নয় যে কেউ কখনো সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলছে না তার মানে এটা দাঁড়ায় না যে তারা সমব্যথিত নয় বা তারা সেই বিষয়টা কনসার্ন নয়। নিশ্চয়ই সবার পক্ষে সোশ্যাল মিডিয়াতে এসে বলা সম্ভব হয় না, কিন্তু তাও এবারে আমার কয়েকটা সত্তা আছে আর কি, মানে আমার কয়েকটা লাইফের কয়েকটা দিক আছে। ঘটনা হচ্ছে গিয়ে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা মোটামুটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি ফুড ব্লগ করি স্বাভাবিকভাবে এটাতে, এবং আমি কোনোদিনও এই যে দুটো সত্তার মধ্যে আমি চেষ্টা করেছি দুটোকে সমানভাবে ব্যালেন্স করে চলার জন্য আর কি। কিন্তু কখনো আমার জীবনে এই ক্রুশিয়াল বা এরকম ক্রিটিক্যাল একটা মুহূর্ত আসেনি যেখানে আমাকে এই দুটোর মাঝখানে এরকম বড় একটা স্ট্যান্ড নিতে হচ্ছে। হয়তো আপনাদের কাছে জিনিসটা অতটা ইম্পর্টেন্ট বা অতটা ক্রুশিয়াল মনে হচ্ছে না, কিন্তু আমার লাইফে সত্যি জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার পিছনে কারণ আপনাদেরকে আমি বললে হয়তো কিছুজন বুঝবেন, কিছুজন বুঝবেন না। তো আমি তো আর সেটাতে তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু ঘটনা যেটা সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে সিন্স আই এম আ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার কিছু বাইন্ডিংস থাকে। তো সেই বাইন্ডিংস গুলো রেখেই আমি ব্লগিং করারও চেষ্টা করি। এবারে ফর এক্সাম্পল, যে আমার পক্ষে অফিস টাইমে গিয়ে কোথাও কোনো জায়গা কভার করা সম্ভব হয় না, সেই কারণে আপনি আমার কন্টেন্টে সবসময় ডে লাইটের শুটের বা কোনো স্ট্রিট ফুড বা কোনো রেস্টুরেন্ট চাকদা ফাকদা হেনা তেনা বা ওয়েস্ট বেঙ্গলের নানা জায়গায় আপনি আমাকে কভার করতে আপনারা দেখতে পান না। আপনারা অনেকে অনেক জায়গায় রিকোয়েস্ট করেন, তাও আমি সেগুলো করে উঠতে পারি না। আমার সময় হয় সন্ধ্যে 7টার পর থেকে মোটামুটি, আর শনি রোববার বা যেই ছুটির দিনগুলো আমার হাতে থাকে সেই দিনগুলোতে। তো এই জায়গাগুলোকে ব্যালেন্স করে করে তো আমি ব্লগিং করছিলাম, কারণ ওই জিনিসটা আমার করতে ভালো লাগে আর কি। ওটা হচ্ছে কি আমার লাইফের খুব ইম্পর্টেন্ট একটা অংশ, কারণ এক সময় আমি আমার অফিসের পলিটিক্সের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, এবং ওই অফিস পলিটিক্স করতে গিয়ে আমি দেখলাম যে এরকম জঘন্য জিনিসের মতন আর কিছু হয় না। তো সেই কারণে ওখান থেকে আমার সরে আসা, এবং তখনই গিয়ে ফুড ব্লগিং এর সাথে আমার যুক্ত হওয়া আর কি। তো আজকে ঘুরিয়ে ফিরিয়ে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে আমার এই স্ট্যান্ডটা নিতে হচ্ছে আর কি। গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে কোনো সরকারের এগেনস্টে কোনো স্টেটমেন্ট দেওয়া বা সরকারি চাকরিদের ক্ষেত্রে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটু ক্ষতিকারকই হয় আর কি। কারণ ডাইরেক্টলি তুমি একটা প্রতিষ্ঠানের এগেনস্টে যেতে পারো না তুমি যেখানে কাজ করছো আর কি। আর আপনারা ভালোভাবেই বুঝবেন যে
প্রাইভেটের সাথে সরকারির যেটা ডিফারেন্স হচ্ছে কি, অনেক সরকারি সুবিধা থাকে সরকারি চাকুরিদের, কিন্তু অনেক অসুবিধাও থাকে যে জিনিসগুলো কখনো হাইলাইট হয় না। প্রাইভেটে আপনার বসের সাথে ঝগড়া হচ্ছে, আপনি ছেড়ে চলে যেতে পারেন, চাকরিটা ছেড়ে দিতে পারেন, আপনি অন্য কোথাও জোগাড় করে নিতে পারেন। গভর্নমেন্টে সেই সুযোগ থাকে না আর কি, এবং খুবই মুশকিল হয় আর কি, ইনডাইরেক্টলিও অনেক মুশকিল হয়। আমি সেসবের ভেতরে ঢুকছি না। ঘটনাটা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আজকের আমি ওই কমেন্টগুলো থেকে ফিল করলাম যে যারা আপনারা আমাকে আজকের এই জায়গায় পৌঁছেছেন, মানে যারা, মানে আমি তো সেইভাবে নিজেকে আমি বিশ্বাস মানে বুঝতে পারি না যে আমি বিশাল বড় কিছু ফেমাস লোক বা কিছু একটা ইম্পর্টেন্ট লোক যার কোনো স্টেটমেন্ট বা যার কোনো কিছু বক্তব্য, যার কোনো স্ট্যান্ড লোকেদের কাছে ম্যাটার করে। কিন্তু আমি ওই কমেন্টগুলো থেকে বুঝলাম যে আপনারা এক্সপেক্ট করছেন, এবং আপনাদেরকে সম্মান জানিয়ে এই জিনিসটা আমাকে করতে হচ্ছে। আমি জানি না এটার রিপারকেশন কি আসবে বা কি আসবে না। অবভিয়াসলি এটা মনে করার কিছু নেই যে কেউ স্টেটমেন্ট দিচ্ছে না মানে তারা এই জিনিসটার বিষয়ে কনসার্ন নয়। আপনারা অনেকে অনেক কথা বলেছেন যে আমি একটা মেয়ের বাবা হওয়া সত্ত্বেও কেন কোনো স্ট্যান্ড নিচ্ছি না। আপনারা সঙ্গে এই জিনিসটা বলছেন না যে আমি তো একটা ছেলেরও বাবা, আমার ছেলে মেয়ে দুজনেই আছে, তো তাদের দুজনকেই তো আমাকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। আমি আমার ছেলেকে যেইভাবে শেখাতে, মানে যেই জিনিসগুলো শেখাচ্ছি বা যেই জিনিসগুলো করছি, একটা মানুষকে সম্মান করা, একটা করা, অ্যাট দ্য সেম টাইম আমি আমার মেয়েকেও সেইভাবে তৈরি করছি যাতে সে নিজেকে এই মানে ফিজিক্যাল অ্যাসল্ট বা রেপ তো একটা ছেলেদের সাথে কম হয়, মেয়েদের সাথেই বেশি হয়, এবং সেটা তার শারীরের ক্ষতি, শুধু ক্ষতি হয় না, তার মনের প্রাণের ক্ষতি অব্দি হয়, যেটা এই নির্ভয়া কাণ্ডেও আমাদের সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো খুব কনফিউজ ছিলাম, বিশ্বাস করুন, যে কি করা উচিত এটাতে। কারণ এখনো অব্দি গতি প্রকৃতি যা আমি বুঝছি সেটা হচ্ছে এদেশের আরো একটা ওরকম কলঙ্কিত দিন হিসাবেই ওটা হয়তো থেকে যেতে চলেছে বলে আমার ধারণা। আমি জানি না ইন ফিউচার কোর্স অফ অ্যাকশন কি হবে এবং ইন ফিউচার কি দাঁড়াবে। কারণ যে দেশে দিব্যা ভারতীর মার্ডার কেসের কোনোদিনও সলিউশন হলো না, যে দেশে সুশান্ত সিং রাজপুতের মতন এত ইনফ্লুয়েন্সিয়াল একটা লোকের কোনোদিনও মৃত্যুর কিনারা হলো না, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার ভিডিওতে যে যখন মানে ওনার লাস্ট ঘরে ঢোকা হয়েছে তখন অব্দি ওনার চোখ আমরা দেখছি যে করছে আর কি, ব্লিঙ্ক করছে, তারপরেও হলো না। আর সর্বোপরি আমাদের দেশনেতা সুভাষচন্দ্র বোসের মৃত্যুর যে দেশে কিনারা হলো না, তো সে দেশে এইটার কিনারা মানে আদৌ হবে কি হবে না বলে আমার খুব মানে কনফিউজড ছিলাম আর কি আমি জিনিসটাতে। তো গতি প্রকৃতি এখন অব্দি যেরকম চলছে এরকম একটা যদি সলিউশনের দিকে যাওয়া হয় তাহলে সেটা এরকম হয় না, আমার যতদূর আমি যতটুকু বুঝি আর কি আমার সীমিত জ্ঞানে। তো সেটা নিয়ে ভীষণ ইয়েতে ছিলাম। তারপরে যখন আপনারা এরকম বারবার করে বললেন, এই যে আমার রিসেন্টলি একটা পোস্টে আমি সৌরভ গাঙ্গুলির ভিডিও ওখানে ইউজ করেছি বলে আপনারা ওটাকে ডিলিট করতে বলছেন, করতে বলছেন, এই জিনিসগুলোর থেকে আমি রিয়ালাইজ করলাম যে আমার একটা কিছু বক্তব্য রাখা উচিত। কারণ আপনারা একটা জিনিস যেটা গুলিয়ে ফেলছেন বলে আমার মনে হয়, অবভিয়াসলি আমাদের সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি নিশ্চয়ই এই জিনিসগুলো করার সময় আপনি নিশ্চয়ই আপনার খাওয়া দাওয়া বন্ধ করছেন না, আপনি নিশ্চয়ই স্নান করা বন্ধ করছেন না, আপনি নিশ্চয়ই আপনার বাড়ির এটা চাইছেন না যে আপনার বাড়ির মেইটটা যেন না আসে, আপনি নিশ্চয়ই এটা চাইছেন না যদি কারেন্ট চলে যায় তাহলে যেন সিএসসি যেন মানে কারেন্টের কাজটা করা বন্ধ করে দেয়। তাহলে আপনারা এটা এক্সপেক্ট করবেন না যে অন্যরাও সবাই সবার সব কাজ বন্ধ করে গিয়ে শুধু প্রতিবাদ করবে। এটা প্রতিবাদ করাটা আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের করতেই হবে। আমি পরে আসছি যে এটার এফেক্ট কি হতে চলেছে বা এটার কি এফেক্ট পাবো আমরা, সেটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে। কিন্তু তার আগে যে জিনিসটা আমার বলাটা দরকার সেটা হচ্ছে এই জিনিসটা করবেন না। এটা আমার সাথে হোক, যার সাথে হোক, XYZ যার সাথে হোক, এরকম নিয়ম নেই যে সবকিছু ছেড়ে দিয়ে কাউকে প্রতিবাদ করতে হবে। এটা কেউ করছে না বা করতে পারবে না, কারণ তাদেরও তো ঘর সংসার সবকিছু আছে, তাদের কাছেও তো কোনোটা প্রফেশন, কোনোটা সেটা কেউ ওইটার উপরে বেস করে বেঁচে রয়েছে, ওটা দিয়ে তাদের জীবিকা চলে। আপনারা এক্সপেক্ট করছেন কি করে? হ্যাঁ, আমার চলে না, কিন্তু তবু আমার উপরে একটা দায়িত্ব তো বর্তায়। এবং দাদা কি কমেন্ট করেছেন কি করেননি, আমি সোশ্যাল মিডিয়া নিয়ে না ভীষণ কনফিউজ থাকি আর কি, মানে আমি নিজের
ক্ষেত্রেও কনফিউজ থাকি কোন পোস্ট আপনাদের ভালো লাগে, কোনটা ভালো লাগে না, কোনটাতে কত, একটাতে যত এফার্ট দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আপনারা সেটার থেকে মুখ ফিরিয়ে নেন, যেটাতে কোনো এফার্ট দিই না সেটাতে আপনাদের ভালো লেগে যায়। দাদা কি বলেছে, দাদার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি যখন কভার করেছি সেই জিনিসটা আমার পোস্ট করার দায়িত্ব, আমি করেছি। আপনাদের পছন্দ নয়, আপনারা দেখবেন না। আপনারা অনেকজন বলেছেন আমাকে আনফলো করে দেবেন, ইয়ে করবেন, রিপোর্ট করবেন, আপনারা ফ্রি টু ডু দ্যাট। আমি কোনোদিনও কাউকে কখনো বলিনি যে আমাকে দয়া করে ফলো করবেন, এরকম কন্টেন্ট দেখার জন্য ফলো করবেন, আমি করি না। তার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করবো বা কেন, যদি ভালো লাগে আপনারা ফলো করবেন। আর যে আমাকে যে এই জায়গাটা দিয়েছেন যেখানে আপনারা এসে বক্তব্য পেশ করছেন যে আমার একটা স্ট্যান্ড নেওয়া উচিত, আমার স্ট্যান্ডটা কি সেটা লোকের কাছে জানানো উচিত, সেটা তো আপনাদের জন্যই হয়েছে। আপনারা যদি মনে হয় যে রাখবেন না, সেটা নিয়ে নেবেন, সেটা নিয়ে নেবেন। আমি সেটা নিয়ে আপনাদেরকে কখনো কিছু বলতে পারি না। পরের ঘটনাটায় আসি, যে এই যে ঘটনাগুলো এখনো অব্দি যে সিকোয়েন্সে চলছে, আমি একটা জিনিস বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা হাত জোর করে রিকোয়েস্ট করবো, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এবং আমাকে এই অফিসের দিক, এই সব দিক সব ম্যানেজ করে ইয়ে করতে হবে, আমাকে খুব ব্যালেন্স করে কথা বলতে হবে। মানে আমি বেশি সেন্টিমেন্টাল হয়ে উত্তেজিত হয়ে যদি কিছু একটা লুজ স্টকও হয়ে যায়, তার আফটার এফেক্ট অনেক বড় সাংঘাতিক হতে পারে। আপনাদের হয়তো জীবনে কিছু হবে না, আমার অনেক কিছু হতে পারে। তো একটা জিনিস আমি বারবার করে বলবো, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আমরা তারা জানি বলেই বলছি, যে চোখ নাক কান বন্ধ করে যা দেখছেন, যা শুনছেন সেগুলোকে সব বিশ্বাস করে বসে থাকবেন না। আর প্রত্যেকটা ছোট ছোট ইনসিডেন্টকে নিয়ে, ছোট ছোট ইনসিডেন্ট আবার এখানেও বুঝে বলতে হবে যে ছোট ছোট ইনসিডেন্ট মানে ছোট ছোট ক্লিপস, আপনি যা দেখছেন সেটার থেকে একটা জাজমেন্টে পৌঁছাবেন না। আপনারা পৌঁছান, জাজমেন্ট তো নিতেই হবে, একটা তো স্ট্যান্ড পয়েন্ট নিতেই হবে, কিন্তু ওভারঅল জিনিসটা পুরোটা বুঝে নিয়ে তারপরে একটুখানি এগোনো করে একটা একটা করে স্টেপ এগোনোটা খুব ইম্পর্টেন্ট। আজকের আমার যেটা ভয় হচ্ছে আর কি, সেটা হচ্ছে যে এত বড় আন্দোলনের রূপ নিয়েছে এই জিনিসটা, দেশে বিদেশে থেকে শুরু করে আমাদের রাস্তায় ঘাটে সবাই এরকম ভাবে প্রতিবাদে সরব হচ্ছেন, কিন্তু তারপরেও এখনো অব্দি সেরকম কিছু তো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু সত্যি কনসার্নের বিষয়। এবং অদ্ভুত ভাবে আমি যেটা দেখছি যে বিপক্ষ যেসব পলিটিক্যাল পার্টিজরা আছেন তারাও সেরকম ভাবে কিছু অ্যাক্টিভিটি করছেন না, যে মানে যেটার থেকে একটা কিছু পলিটিক্যাল প্রেশার হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু রহস্য খুব ইজিলি সামনে চলে আসতো যদি এটার কোনো পলিটিক্যাল বেনিফিট থাকতো। তাতে পলিটিক্যালি যারা করতো তাদের তো বেনিফিট হতোই, আমাদেরও বেনিফিট হতো, আমরা জানতে পারতাম জিনিসটা। সেরকম ভাবে পলিটিক্যাল বেনিফিট যতক্ষণ না আসছে তার আগে কোনো বড় প্রবলেমের সলিউশন হয় বলে আমার মনে হয় না। যে জিনিসটা আপনারা কাশ্মীরের ঘটনাতেও দেখতে পেলেন, যেহেতু ওটাতে আমাদের রুলিং পার্টি ফিল করলো যে এই ইস্যুটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমরা পলিটিক্যালি একটুখানি বেনিফিটেড হব, এবং তারা বেনিফিটেড হলেনও। সেরকম ভাবে এই কাণ্ডটাতে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের কোন রকম বিরোধী যারা আছেন এই ওয়েস্ট বেঙ্গলের, তারা কোন রকম ভাবে কোনো সেরকম কিছু অ্যাক্টিভিটি ওনারা করে বসলেন না যেটার থেকে এটার উপরে এটা পলিটিক্যাল প্রেসারে পরিণত হয়। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আমরা যে এতজন, আপনারা যে এত কষ্ট করে মাঠে নামছেন, এত স্লোগান দিচ্ছেন, ইয়ে করছেন, আমার চেনাশোনাদের মধ্যে লুনাকে আমি দেখলাম, রুদ্রকে দেখলাম, এতজন গিয়ে যে ইয়ে করছেন, আমার চিন্তাটা যেটা হচ্ছে যে এটার আলটিমেটলি এটার রূপটা কি নিতে চলেছে। মানে ঘটনাটা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা খুব আবেগের বশে করছি জিনিসগুলো, আমাদের ভেতরে আবেগ অবভিয়াসলি থাকাটাই উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয় যে একটু প্ল্যান্ড ওয়েতে করতে হবে। শুধু আবেগের বশে করলে হবে না, সেন্টিমেন্টাল ভাবে করলে হবে না, একটু প্র্যাকটিক্যাল ওয়েতেও করতে হবে আর কি। যেরকম আমার মনে হয় যে যেহেতু কেউই এটাকে ইন্টারেস্ট দেখাচ্ছে না সেরকম ভাবে, এবং আমি রাজ্য সরকারের কি কি অ্যাক্টিভিটিস এর বিষয়ে ঢুকছি না, সে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পাচ্ছেন, সেগুলোর থেকে আপনারা যা নির্যাস বার করছেন। আমার যেটা মনে হয় যে এরকম ভাবে যারা আমরা সোসাইটির লোকেরা যারা এত বড় একটা আন্দোলন গড়ে তোলা হয়েছে সেটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করানো উচিত। ফর এক্সাম্পল ধরে নিন একটা কমিটি তৈরি হওয়া উচিত, যে কমিটিটার কাজ হচ্ছে গিয়ে একটা PLI কে ইয়ে করা, ইনিশিয়েট করা,
পাবলিক লিটিগেশন ইন্টারেস্টে একটা কোর্টে ফাইল করা, যে জিনিসটাকে নিয়ে যেন সিরিয়াসলি ভাবা হয়, যাতে এই জিনিসটা ইগনোরেন্সের লেভেলে না চলে যায়। আমি মিডিয়াকে ভরসা করি না, একদমই ভরসা করি না। আই রিপিট, আমি মিডিয়াকে একদম ভরসা করি না। এদের মতন মানে এই মুহূর্তে যে দেশের যাবতীয় যা ক্ষতি হয়েছে আর কি, এনাদেরকে তো, মিডিয়াকে তো মানে চতুর্থ স্তম্ভ বলা হয় আমাদের গণতন্ত্রে, কিন্তু এত করাপশনের মধ্যে দিয়ে আছে, করাপ্টেড সবাই, আমি দোষ দিচ্ছি না, কিন্তু এনাদের কোনো ইয়ে নেই। মানে আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি যে আজকে এনারা ডাক্তারদের পক্ষে আছেন, আপনাদের পক্ষে আছেন, দুদিন বাদে অন্য কোনো একটা টপিক ওনাদের খিদের খাবার হয়ে যাবে, ওনারা সেই টপিকটাকে হাইলাইট করে দেবেন, উল্টে ডাক্তারদের এগেনস্টে ওনারা এরকম ক্যাম্পেইন চালাতে শুরু করে দেবেন যে ডাক্তারদের জন্য চিকিৎসার ইয়েহীন হয়ে লোকজন মারা যাচ্ছে, এই হচ্ছে, হ্যানা হচ্ছে, তেনা হচ্ছে। এনাদের উপর আমি ভরসা করি না একেবারে। আমাদেরকে যে জিনিসটা, আমরা যে জিনিসটা এখন অব্দি যেটা করেছি, যে সোশ্যাল মিডিয়া থেকে জিনিসগুলোকে কালেক্ট করে 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 আমরা একটা পয়েন্ট ইয়ে করছি, তার মধ্যেও লোকজনের আপনারা দেখতে পাচ্ছেন যে মানে খারাপ লোকের তো সংখ্যার অভাব নেই, তারাও এক এক জিনিসগুলোকে বিকৃত করে 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 নানা রকম ভাবে জিনিসগুলোকে ইয়ে করছে, আরো বিভ্রান্তির সৃষ্টি করছে। তো আমার মনে হয় যে একটা কমিটি তৈরি হওয়া উচিত, একটা গ্রুপ তৈরি হওয়া উচিত, যেটাতে মানে একেবারে সততার সাথে ইয়ে হবে। আবার সেই সংস্থাটা আমি বিশ্বাস করি সেটা সারা জীবন থাকলেও চলবে না, এই কেসটা পার্টিকুলারলি সলভ হয়ে যাবে, তারপর সেটা রিজলভ হয়ে যাওয়া উচিত। কারণ কি, যদি এরকম সংস্থা থেকে যায়, আমরা একটা ক্রিয়েট করলাম এবং তারপরে তারা দুদিন অন্তর অন্তর আবার এরকম একটা দুটো ইয়ে করতে থাকবে, তারপরে আবার এই সংস্থাটার মধ্যেও মনোপলি চলে আসবে, আবার সেটার মধ্যেও রাজনীতি শুরু হয়ে যাবে, আবার সেটারও দিয়েও কোনো লাভের লাভ হবে না। আপনি দেখতে পেলেন যে এই কোভিড সিচুয়েশনে যে কিরকম ভাবে হু এর মতন অর্গানাইজেশন অব্দি যে কতটা বায়াস, সেটা আমাদের চোখের সামনে আসলো। আমি আমাদের অফিসিয়াল এক্সাম্পল দিয়ে বলতে চাই যে কেন আমি বারবার করে বলছি যে এই যে ইউনিটি জিনিসটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, এবং জিনিসটাকে সেইভাবে মুভ করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা উই ওয়ান্ট জাস্টিস করছি, কিন্তু কে জাস্টিসটা দেবে? যারা জাস্টিস দেবে, যাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, তাদের কি অ্যাক্টিভিটি চলছে, কি ইয়ে করছে, সেটা তো আপনাদের চোখের সামনে পরিষ্কার। তো দুটো জিনিস হয়, এখন আমরা উই ওয়ান্ট জাস্টিস করে করে কাটাতে পারি, আমরা যেটা এখন অব্দি করছি এবং খুব ভালো করছি আমরা, মানে একেবারে আমি বলবো না যে কারো মনে কোনো পাপ আছে কি ইয়ে আছে, এবং সত্যি সবাই মিলে খুব দৃঢ়তার সাথে জিনিসটাকে করছে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ ট্রু, আপনারা আমাকে খারাপ ভাবলেও দিস ইজ ট্রু, যে এটা 2-3 দিনের পরে আর এটা এরকম লেভেলের অ্যাক্টিভ থাকবে না। কারণ আমাদের হাতে তো কিছু থাকছে না, আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদের একটা পরের স্টেপ ভাবতে হবে। ওই মারপিট দাঙ্গা হাঙ্গামা হবে, এরপরে মার খাবো আমরা সবাই, লাইন দিয়ে গিয়ে ইয়ে হবে, ওই পাশের দেশ যেরকম ভাবে তাদের ইয়ে দখল করে নেওয়া হলো, এরকম হতে পারে। এইসব করতে আপনি করতে পারেন, যেটা হওয়াটা একটু কঠিন, কারণ আমাদের বাঙালিরা তো আবার আমরা একটুখানি শিক্ষিত, মানে আমরা আবার এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে 10 বার ভাবি আর কি। মানে আমরা ততক্ষণ অব্দি মানুষকে সুযোগ দিতে থাকি যতক্ষণ আমাদের পিঠ থেকে যাচ্ছে আর কি দেয়ালে, তার আগে অব্দি আমরা সুযোগ দিতেই থাকি। তো ওরকম স্টেপ আদৌ আমরা কখনো যাবে কিনা আমি জানি না। হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই ইয়েতে ম্যাচ বাতিলের পরে হয়তো সেদিকে রূপ নিতেও পারে, যেটা এখন রিসেন্টলি চলছে আর কি। আমার যে জিনিসটা মনে হয় যে পুলিশ বলুন, সিবিআই বলুন, যাই বলুন, XYZ যে কটা সংস্থা আছে, তাদেরও তো সবারই বাড়িতে ফ্যামিলি আছে আমার মতন, যেরকম ভাবে আমিও ওরকম ভাবে খুব ক্লিয়ার স্ট্যান্ড বা খুব একেবারে ড্রাস্টিক স্ট্যান্ড নিতে পারছি না। ওনারাও পারবেন বলে আমার মনে হয় না। যদি নিতে পারতেন তাহলে হয়তো এতক্ষণ অনেক কিছু ডিফারেন্স হতো। এবং আমি সব সত্যি ধরছি না, যা যা রটেছে তার 50% সত্যি ধরছি। তাতেও যা দেখতে পাচ্ছি যে জিনিসটা কিন্তু মোটেই পজিটিভ দিকে এগোচ্ছে না। তো এই যে মানে পজিটিভ দিকে এগোচ্ছে না, এবং আমি যেহেতু এই জায়গাটাতে আমি ঢুকতে শুরু করেছিলাম যে লাভের লাভ কিচ্ছু হবে না, সেই জন্য আমি আসছিলাম না সোশ্যাল মিডিয়াতে। সেকেন্ড থিং যে জিনিসটা বললাম যে গভর্নমেন্ট চাকরির বিষয়টা তো একটা আছে, ওটাই যেরকম আমার পজিটিভ দিক, ওটাই আবার একটুখানি আমার নেগেটিভ হিসাবেও কাজ করছে। হয়তো না থাকলে আপনাদের সাথে আমি একেবারে ইয়ে করতে পারতাম, কিন্তু হোয়াট এভার দ্য থিং, সলিউশনের কথাও ভাবতে হবে, শুধু নেগেটিভ ভাবলে তো হবে না। অবভিয়াসলি আমাদের এটা ভাবতে হবে যে
শুধু এই কেসটা নয়, আমাদের সত্যি এমন একটা জায়গায় এমন ভাবে করতে হবে, দাবিটাকে এইভাবে তৈরি করতে হবে যে এটা সবাই বুঝতে পারছে যে ইয়েতে আমাদের অভয়ার সাথে কি কি ঘটেছিল, তারপরেও আমরা কোনোভাবে আমরা এমন কিছু করে এটাকে করতে পারছি না। আমাদের এত সময় দিতে হবে কেন? যে এটা একটা ডিসিশন হয়ে যাবে, একদম ফাইনাল হয়ে যাবে যে এরকম শাস্তির জন্য এই শাস্তি তার প্রাপ্য, যারা যারা অপরাধী হিসেবে ধরা পড়বে, হোয়াট এভার দ্য ইজ। এই জিনিসটা করাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমার মনে হয় না যে শুধু চিল্লামিল্লি করে একজনকে যদি আমরা শাস্তি দিয়েও ফেলি, পরে আবার যদি কারো এরকম হয় তখন আবার আমরা এরকম ভাবে নামবো। আমাদের একটা কংক্রিট ডিসিশনে পৌঁছাতে হবে, তার জন্য আমাদের একটা সলিড মুভ করতে হবে। যে জিনিসটা আমার মনে হয় যে একটা কমিটি গঠন করা এবং সেটার থ্রু দিয়ে সেটা পিএলআই করা, কারণ কোর্টই তো আলটিমেটলি ডিসিশন দেবে যে কে ভুল কে ঠিক। এটা তো আপনি আমি দেবো না, আমাদের ইচ্ছেতে তো হবে না। আমরা একে ভাবছি যে দোষী, ওকে ভাবছি একে বলছি পদত্যাগ করে দিতে, তাহলে তো আর সলিউশনটা হবে না। আজকের হয়তো একটা এইগুলোর পরিবর্তন হবে, কিন্তু আলটিমেট পরিবর্তন তো কখনো হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে এই মুভমেন্টটাকে ক্যাপিটালাইজ করে দাঁড়িয়ে এমন ভাবে একটা স্টেপ নেওয়া দরকার যাতে জিনিসটাকে আমরা একটা সলিউশন দিতে পারি, বৃহত্তর সলিউশন, নট অনলি শুধু ইন দিস কেস। ঠিক আছে? তো আমি আপনাদের সঙ্গে আছি, অবভিয়াসলি পাশে আছি। আপনারা আমাকে জানি না কিভাবে নেবেন এই সব কথাবার্তাগুলোর পরে, বিশ্বাস করা না করা তো আপনাদের উপরে, আমি আপনাদেরকে বলতে পারি। এরপরেও যা হবে আর কি, আমার যদি মনে হয় যে আরো কিছু বক্তব্য থাকে, আমি নিশ্চয়ই এসে আপনাদের কাছে বলবো। আবারও বলছি যে এরকম ভাবে আপনারা আমাকে বলে নয়, পৃথিবীর আর অন্য কাউকেও এরকম ভাবে করবেন না যে আপনারা যদি এটা ভেবে বসে থাকেন যে এরা মুখ খুলছে না মানে এদের আর কোনো নেই, সেটা একটু হলেও ভুল ধারণা আর কি। মানে নিশ্চয়ই কারণ কিছু না কিছু আছে, তাই না? আমার এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, আমি ওই দিকে অনেক বেশি আছি। আমি এখন যে আগের মতন বিশাল কন্টেন্ট বানাই সেরকম বানাতেও পারছি না, অফিসের বিভৎস কাজের প্রেশার আছে। তো সব মিলিয়ে আমার সিচুয়েশন যে খুব সাংঘাতিক ভালো সেটা নয়, কিন্তু অবভিয়াসলি আপনারা যা করছেন সেটাতে আমার পূর্ণ সহমত আছে। এবং আমি চাই যে এমন একটা ওয়েতে এগোক যাতে জিনিসটার একটা পিওর সলিউশন হয়, নট অনলি ফর দিস কেস, একটা যেন ওভারঅল আমরা এরকম একটা সেট করতে পারি, দৃষ্টান্ত সেট করতে পারি যে এরকম অপরাধের জন্য একদম নির্দিষ্ট এই শাস্তিই হবে। তার জন্য আমার মনে হয় যে আমাদের উচিত একটা কোর্টে একটা কেস তোলা, এই বিয়েটাকে করে, এবং তার জন্য যদি কোনো রকম মানিটারি সাহায্যের দরকার হয় আমাদের কালেকশন করা, করা। অলরেডি আমাদের কিছু বড় বড় ক্রিয়েটার্স যারা আছেন তারা স্ট্যান্ড নিচ্ছেন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে লোকজনকে সচেতনও করছেন, কিন্তু আমার মনে হয় না যে এগুলো দিয়ে আলটিমেট কিছু ওই লেভেলের সলিউশন ক্রিয়েট হবে। তো আমার মনে হয় যে আরো বেশি আমাদেরকে পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে জিনিসটাকে একটা পূর্ণতা দিতে হবে আর কি। এই কি বলবো, আর এই দ্যাটস ইট। আর বেশি কিছু বলে আপনাদেরকে করছি না। আপনারা অলরেডি ভীষণ মানে সাহসিকতার পরিচয় দিয়েছেন, খুব সেন্টিমেন্টাল কথাবার্তা বলে লাভ নেই। আপনারাও খুব ভালোভাবে জানেন যে ওয়েস্ট বেঙ্গলে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা অবভিয়াসলি যাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এই দেশেই, এই বাংলার মাটিতেই রামমোহন রায় জন্মেছিলেন, বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন, আমাদের স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন। তো আমরা ওরকম জাত নই যে আমরা হেরে যাবো আর কি। তো আমাদের সেই ফাইটটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে আমি ওরকম জ্বালাময়ী বক্তব্য রাখতে পারি না যে নেতাদের মতন, কারণ তাদের তো ওটাই স্পেশালিটি, তো আমাদের তো ওটা নয়, ওই স্পেশালিটি নেই। তো এটাই বলার, আমার আর বেশি কিছু নেই। এরপরেও যদি কেউ গালাগালি করেন বা করেন, আমি খুব বিশ্বাস করি, আমি কারো কমেন্ট ডিলিট করি না। আর কিন্তু আমি এটা বিশ্বাস করি যে
রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন যদি পটি ফটি পড়ে থাকে আর কি, তখন আপনি সেটা নিশ্চয়ই পাড়িয়ে যান না, সেটাকে টপকেই যান আর কি। হ্যাঁ, তো আমি সেই সব উল্টোপাল্টা কমেন্টগুলোকে করি, ইগনোর করি আর ডিলিট করি না। তার পিছনে কারণ হচ্ছে যারা ওই অশ্লীল ভাষা ইউজ করে মানে আমাকে সম্বোধন করছেন বা করছেন, তাতে নিজেদের আপব্রিঙ্গিং মানে কোন পরিবেশে আপনারা বড় হয়েছেন, আপনাদের মানে আশেপাশের লোকজনদের কাছ থেকে আপনারা হয়তো ইনফ্লুয়েন্স হয়েছেন, আপনাদের দোষ নয়, আশেপাশের পরিবেশের দোষ যে আপনারা ওরকম পরিবেশ দেখেই বড় হয়েছেন। তো সেই কারণে দাঁড়িয়েই হয়তো আপনারা ওইসব কথাবার্তা ইউজ করতে পারেন বা বলতে পারেন। আর সোশ্যাল মিডিয়াতে তো ওরকম কোনো রুল নেই যে যাকে খুশি যা খুশি তাই বলতেই পারে, যেটা ঘটছে আর কি চারপাশে। তো এটাই বলার, আর আর বেশি কিছু বলার নেই। দাদার সাথে যে জিনিসটার বিষয়ে আমি অনেস্টলি আমি পার্সোনালি আমি লোকটাকে মানে খুব ভালো ক্রিকেটার এবং আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ওই দিন দেখানোর জন্য যেই টিমকে মানে নিউজিল্যান্ডের ছটা ম্যাচের 6টা ওয়ানডে ম্যাচে 6টা হেরে যে টিমকে নিয়ে গিয়ে উনি ফাইনাল খেলিয়ে এনেছিলেন, আমি সেই জন্য ওনাকে খুব শ্রদ্ধা করি করি। কিন্তু তার মানে এই নয় যে আমার অ্যাজ আ পার্সন হিসাবে ওনাকে সেরকম ভাবে কোনোদিনও ভালো লাগেনি। তো আপনাদের প্রশ্ন আসতেই পারে যে তাহলে কেন দাদাগিরি লাগিয়ে রেখেছেন। কারণ দাদাগিরি তো শুধু ওনাকে নিয়ে নয়, ওই সেটে কম করে হলেও সেদিন 150-200 লোক ছিল বা তারও বেশি হবে যারা এই পুরো শোটাকে এফার্ট দিয়ে তৈরি করছেন। এবং শুধু দাদার জন্য নয়, দাদা ইজ দ্য ফেস অনলি, কিন্তু তাছাড়াও এতগুলো লোকের এফার্টের জন্য শোটা ইজ ওয়ান অফ দ্য পপুলার শো, এবং সেখানে যাওয়াটা ইটস মানে অবভিয়াসলি একটা মানে অনার। তো আমি ওটা ওনার জন্য করিনি, মানে ওইটা যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তাও রাখতাম। ইটস অ্যান অ্যাচিভমেন্ট, এটা আমি ডিলিট করবো না। তো আর আলাদা করে ওনাকে আমার প্রমোট করার কিচ্ছু নেই, কারণ ওনার কি প্রমোশন লাগে কি লাগে আমি তো জানি না। কিন্তু হ্যাঁ, আমি এই জিনিসটাকেও সমর্থন করব না যে আজকে আপনাদের হাতে, আমি এটা বিশ্বাস করি যে আপনারা জনগণ এবং আপনাদের হাতে সব থেকে বড় পাওয়ার আছে, আপনারাই আমাদেরকে বানিয়েছেন। তো কিন্তু এরকম করবেন না যে আজকেই একজনকে হিরো বানিয়ে দিলাম, কালকেই আবার জিরো বানিয়ে দিলাম। গ্রিক চ্যাপেল আপনারাও জানেন সেদিন যেটা করেছিল সেটা ঠিক করেননি। হ্যাঁ ঠিক আছে, মিম হচ্ছে ঠিক আছে, কিন্তু এতটাও করবেন না। আপনারা যখন ওটা বলছেন, আপনারা শুধু গ্রেগ চ্যাপেল বা সৌরভ গাঙ্গুলির বিষয়ে বলছেন না, আপনারা সেদিন পুরো দেশের যে দুরবস্থা হয়েছিল ক্রিকেটটার, সেই সময় সব অতগুলো লোকের সেন্টিমেন্টকেও আপনারা অপমান করছেন আর কি। তো অবভিয়াসলি দাদার স্টেটমেন্টকে আমি সমর্থন করি না। উনি অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমি বিশ্বাস করি যে আর একটু সেন্সিবল হয়ে ওনার কাছ থেকে কথাগুলো আসা উচিত ছিল। আর একটা জিনিস যেটা আমার বলার, যে আমি কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার কোনোদিনও আমি নিজেকে বলিনি, ব্লগার নিজেকে আমি বলি না, আমি কন্টেন্ট ক্রিয়েটার বলি নিজেকে, কারণ আমি কন্টেন্ট বানাই এবং সেটা আপনাদের ভালো লাগে, কারো কারো ভালো লাগে না, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ইনফ্লুয়েন্সার হওয়ার যোগ্যতা আমার কোনোভাবেই নেই, কারণ আমি বিশ্বাস করে এসেছি যে আমার সেই ক্ষমতাই নেই যে আমি কাউকে কোনো ইনফ্লুয়েন্স করবো। আমি আমার নিজের ফ্যামিলিতে কোনো ইনফ্লুয়েন্স খাটাতে পারি না, আমার বউ আমার কোনো কথা শুনে না, আমার ছেলে মেয়ের কথা শুনে না, অন্যদের কথা তো বাদই দিলাম। আর আরেকটা জিনিস যেটা মনে পড়লো, যে সংগঠিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমি আমাদের অফিসের এক্সাম্পল বলি। আমি ইঞ্জিনিয়ারিং ক্যাডারে চাকরি করি, আমাদের অফিসে কম করে হলেও ইঞ্জিনিয়ারিং ক্যাডারে ইঞ্জিনিয়ারদের সংখ্যা ওই 300-400 হবে হয়তো, সব মিলিয়ে, হয়তো বেশি বললাম, কমও হতে পারে। তাতে না যদি খাতায় কলমে দেখেন তাহলে 7 থেকে 8খানা সংগঠন আছে, আর অ্যাক্টিভলি এখন আমার জ্ঞানত 3টে সংগঠন আছে। মানে আপনি ভাবুন যে আমাদের অফিসে শুধু মানে আমি যেখানে চাকরি করি, খাতায় কলমে 8টা সংগঠন আর প্র্যাকটিক্যালি 3টে সংগঠন ইঞ্জিনিয়ারিং ক্যাডারে, তাছাড়া জেনারেল ক্যাডার মিলিয়ে।
তো আমরা ওইটুকু জায়গাতে আমাদের এতগুলো সংগঠন হয়ে রয়েছে, স্বাভাবিকভাবে কোনোদিনই আমাদের দাবি দাবা স্বাভাবিকভাবে ফুলফিল হওয়ার চান্সেস নেই, কারণ আমরা তো সেই আন্দোলনে যেতেই পারি না। ঠিক সেরকম ভাবে ভাবুন যে ওইটুকু জায়গায় এতগুলো সংগঠন থেকেও কোনো কিছু করতে পারছে না, তাহলে আমাদের এখানে আরো কত এই যে মুভমেন্টটাকে যদি একত্রিত না করতে পারি, তাহলে আমরা কোনোভাবে আমরা তো একটা পজিটিভ দিকে মুভ করতে পারবো না। আজকে নেতাজির রহস্যের যাতে সমাধান হয় তার জন্য কম করে হলেও 2-3টে অর্গানাইজেশন রান করছে, তার মধ্যে মিশন নেতাজি এইকেই আমি সাপোর্ট করি, বাকিদের বিষয়ে আমি অতটাও জানি না। কিন্তু সবাই বলছে আমরা সলিউশন চাই, কিন্তু কেউই সলিউশন আনতে পারছে না। আমার বক্তব্য হচ্ছে যে অর্গানাইজ হওয়াটাই শুধু আলটিমেট কথা না, সেই অর্গানাইজেশনটাকে অর্গানাইজেশনের মতন করে চালানোটা খুব ইম্পর্টেন্ট। আপনারা পলিটিক্যাল লোকেদেরকে গালাগালি করতে পারেন, খিস্তিগাস্তা করতে পারেন, যা খুশি করতে পারেন, বাট ট্রুথ ইজ দ্যাট they have the capability to organize such a big crowd, such a big issues. এটা তারা করতে পারে, হ্যাঁ করতে পারে বলেই ওনারা অনেক কিছু জিনিসের মিসইউজ করেন, আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে। আমরাও যদি করে উঠতে পারি, আমার তো মনে হয় যে আমাদের বেঙ্গলের যা অবস্থা তাতে আমাদের এখানে বিরোধী তো বলে কিছু নেই। আমাদের মনে হয় একটা এইটার থেকে যদি একটা কোনো নতুন বিরোধী পার্টি উঠে আসে বেঙ্গলে, সেটাও আমাদের মানে ওয়েলকাম করে নেওয়া উচিত, ধর্ম মত আমাদের পার্সপেক্টিভের নির্বিশেষে। তো সেই জিনিসটাও ভাবনা চিন্তার মধ্যে রাখা যেতে পারে আর কি। আর একটা বিষয়ে আমি এখন মনে পড়ছে না, আপনাদেরকে আর একটা জিনিস বলবো ভাবছিলাম, কিন্তু সেই জিনিসটা মনে পড়ছে না এখন। পরে যদি মনে পড়ে তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, একটা জিনিস যেটা মনে পড়লো সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখেছি যে এই মুহূর্তে প্রবলেমটা আমাদের এটা এখানের প্রবলেম না, বেঙ্গলের না, সারা পৃথিবীর প্রবলেম, যে মেয়েদের ইস্যুকে খুব বেশি করে অ্যাড্রেস করা হয় এবং করাও উচিত, এটাতে আমার আপত্তি কোনোভাবেই নেই। কিন্তু ছেলেরাও যে প্রবলেমে থাকতে পারে, ছেলেদেরও যে প্রবলেম হতে পারে, সেই নিয়ে কখনো হাইলাইট হয় না। আমি একটা রিসেন্টলি বারবার করে জিনিস দেখছি যে ছেলেদেরকে শিক্ষিত করা উচিত। আমার বক্তব্য হচ্ছে আমরা ছেলেদেরকেও শিক্ষিত করবো, যেরকম বলছি, আমরা কেন আমাদের মেয়েদেরকেও সেরকম লেভেলের ফিজিক্যালি স্ট্রং বানাবো না? আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে হেল্প করার মতন চারপাশে কেউ নেই, তখন তো আমাদেরকে নিজেদেরকে হেল্প করতে হবে। আমাকে মনে নেই, কেউ একজন আমাকে বলেছিলেন কোনো একটা সময় যে অন্যের মাথায় ছাতা ধরার আগে দেখতে হবে নিজের ছাতায় কোনো ফুটো নেই তো, যে ছাতাটা ধরতে যাচ্ছি, তো আগে আমাকে তো সেই ছাতাটা তৈরি করতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে যেরকম ছেলেদেরকেও আমাদের এডুকেটেড করার দরকার আছে, যে একটা মেয়ের সাথে তুমি মেয়ে বলো ইয়ে বলো যার সাথেই যখন ইয়ে করছো, তখন সে যখন তোমাকে সেই জায়গাটা দিচ্ছে না, না বলছে কোনো একটা বিষয়, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখো, সরে এসো সেখান থেকে, কোনো রকম ইয়ে করো না। অ্যাট দ্য সেম টাইম তুমি তো এইটা সবাইকে শিখিয়ে উঠতে পারবে না, যারা শিখতে পারবে না তাদেরকে তো মানে অন্য ওয়েতে বোঝাতে হবে। আঙুল যদি সোজাভাবে আপনার ঘি না ওটা, আপনি তো আঙুল দেখাবেন, তো ওই দেখানোটাও তো মেয়েদেরকে শিখতে হবে, যে আমাদের উচিত ফিজিক্যালি স্ট্রং করা, সবাইকে এই ক্যারাটেতে ভর্তি করা, যাতে তারা অন্তত মিনিমাম একটা লেভেল অফ রেজিস্ট্যান্স তো তৈরি করতে পারে। আমি ধরে নিচ্ছি যখন 10-15 জন মিলে ঘুরে ইয়ে করবে, তখন হয়তো সে পুরো করে উঠতে পারবে না, কিন্তু কিছুটা তো ফাইট জেনারেট করতে পারবে। আর সমাজের মধ্যে থেকে এরকম ভাবে খারাপ লোকদেরকে বার করে এলিমিনেট করার যে প্রসেসটা, সেটা আরো স্ট্রং হতে হবে। আমার বদ্ধমূল ধারণা সেটা আমরা এই রেভলিউশনের মধ্যে দিয়ে করে উঠতে পারবো। আমি বিশ্বাস করি এলজিবিটি কমিউনিটির সংখ্যা তুলনামূলকভাবে, আমরা এই রাস্তায় যত যত লোক নেমেছে তত লোক ওনারা নামেননি, কিন্তু ওনাদের ওয়েটা খুব অর্গানাইজ ছিল বলেই ওনারা ওনাদের অধিকারগুলো একের পর এক ওনারা দাবিগুলো আদায় করে উঠতে পারছেন। আমার বক্তব্য ওখানে যে আরেকটু অর্গানাইজড ওয়েতে করতে হবে, শুধু সেন্টিমেন্টাল হয়ে শুধু রাস্তাঘাটে নেমে প্রতিবাদ করলেই হবে না, শুধু মার খেয়ে মাথা ফাতা ফাটিয়ে ফেললেই হবে না, আমাদেরকে একটুখানি প্র্যাকটিক্যালিও ভাবতে হবে। আমি বিশ্বাস করি যে অনেক বিচক্ষণ লোকেরা আছেন, আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভবিষ্যৎ উকিলদের হাত ধরে আরো উজ্জ্বল হতে পারে। আমি বিশ্বাস করি যে সেরকম বিচক্ষণ লোক, বিচক্ষণ উকিল, তারা যদি এগিয়ে সেই জিনিসটাকে একটা পূর্ণতার রূপ দেন, তাহলে আমার মনে হয় যে আমরা আরো সুন্দর দিন দেখতে পাবো এবং একটা সত্যি
পজিটিভ কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস রাখি। তো দিস ইজ ইট। কন্টেন্ট আমাকে দিয়ে যেতে হবে, আমি সেটা বন্ধ রাখতে পারবো না। যেরকমভাবে আমি খাওয়া দাওয়া করছি, করছি, সেরকম কন্টেন্টও আমি দিয়ে যাচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয়, আপনাদের যদি অসুস্থ হয়, আমি দুহাত জোরে রিকোয়েস্ট করছি যে আপনারা দেখবেন না। অবভিয়াসলি সবার মাইন্ডসেট সবসময় এক থাকে না। আমি বিশ্বাস করুন, আমার ভিউ হলো কি হলো না, কেন হলো না, এই নিয়ে আমার জীবনে কোনো দুঃখ নেই। আপনাদের পছন্দ নয়, আপনারা দেখবেন না। আপনাদের যদি মনে হয় যে আমাকে আনফলো করে দিলে আপনারা ভালো থাকবেন, আপনারা করুন, এটা নিয়েও কোনো দুঃখ নেই। কিন্তু জিনিসটা এটা করবেন না, এটা আমার সাথে বলে না, এটা কারোর সাথেই করবেন না যে আপনি এক্সপেক্ট করছেন যে এই জিনিসটা আমি করছি বলে তাকেও করতে হবে সামনের লোকটাকে। ইট ইজ নট পসিবল, ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল থিঙ্কিং। তো ওই ইমপ্র্যাকটিক্যাল থিঙ্কিং এর বাদ দিয়ে আমরা যেন পজিটিভ ওয়েতে আরো অ্যাপ্রোচ করতে পারি, এবং জাস্টিস ফর আরজি কর যেন আরো শক্ত দৃঢ় হয়ে ওঠে, এবং আমরা যাতে শুধু আরজি কর যেন এরকম ভাবে আমাদের প্রত্যেকবার আরজি কর বা অন্য কোনো কর ফরের জন্য যাতে আন্দোলন না করতে হয়, আমাদের যাতে আমরা একটা কংক্রিট একটা জায়গায় আসতে পারি যে এরকম অপরাধের, এরকম জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কোনো কিছু হতে পারে না, সেটা আমাদেরকে পৌঁছাতে হবে। আমি একটা ইয়েতে পড়েছিলাম একবার, ওই যখন ধনঞ্জয়ের ঘটনাটা হয়েছিল, তখন লোকে বলেছিল যে যদি মৃত্যুদণ্ডটা ফাইনালাইজ করে দেওয়া হয় তাহলে রেপ ভিকটিমদের বাঁচার সম্ভাবনা আরো কমে যাবে। মানে লোকে তো ভাববে যে করেই ফেলেছি, এবারে মার্ডার করেই দাও। আমার বক্তব্য হচ্ছে যে শুধু তো আমাদের দেশ নয় যারা এই জিনিসটাতে আছে, অনেক দেশে অলরেডি এটা প্রচলিত আছে যে রেপ করলে তাদেরকে মৃত্যুদণ্ড পেতে হয়। ইটস ভেরি ইজি টু ডিসাইড। সেই দেশের স্ট্যাটিস্টিকটা দেখে নিন যে তারা যবে ওই ডিসিশনটা নিয়েছে তাতে কি তাদের ওখানে রেপ কেস বেড়েছে না কমেছে, বা একই আছে নাকি কি আছে, তার বেসিসে ডিসিশন নিন না। কিন্তু এই জিনিসটার মতন এই যে মানে এই যে রেপ, মানে এর মতন নগণ্য অপরাধ, মানে জঘন্য অপরাধ, নগণ্য না জঘন্য অপরাধ, মানে ভাবা যায় না আর কি। মানে একটা তো এটা তো শুধু ওই হাত পা কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া নয়, একটা মানুষের আত্মবিশ্বাস টিয়ে ধ্বংস করে দেওয়ার সঙ্গে তার ফ্যামিলি সবাইকে ধ্বংস করে দেওয়া আর কি। আর লাস্টে বলবো যে অভয়ের ফ্যামিলির পাশে থাকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওনাদের উপরে আমার দৃঢ় বিশ্বাস যে নানা রকমের পরে প্রেশার আসতে পারে এবং হতে পারে, তার জন্য আমাদেরকে আরো সলিড ভাবে ওনাদের পাশে থাকাটা দরকার, ওনাদেরকে সেই প্রোটেকশন দেওয়াটা দরকার, এবং পলিটিক্যালি একটা মানে স্ট্যান্ড নেওয়াটা দরকার আমাদের, যে জিনিসটা আমার মনে হয়। সেই কামনাই করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আশা করি আমি আমার স্ট্যান্ড বোঝাতে পেরেছি। তারপরেও কিছুজন আপনারা যারা আছে আর কি, যারা ওই সারাদিন ধরে খাটাখাটনি করে সেই হলো একটা কিছু দেখে একটা মাইন্ডসেটে চলে গেলেন, গিয়ে করলেন, তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ আমি আপনাদেরকে এই লিস্টে কনসিডারই করি না বিচক্ষণতার লিস্টে আর কি। তো দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর মানে কি বলবো আর কি, লেটস প্রে টু গড যে জাস্টিস ফর আরজি কর যেন এই আন্দোলন সফল হয়, এবং আমরা যেন অভয়ের আত্মাকে শান্তি দিতে পারি, যে তার সাথে যে অন্যায় ঘটেছে হয়েছে, এবং যেসব লোকেরা এই দোষী সাব্যস্ত হয়েছেন এবং যারা এখন অব্দি হেল্প করে চলেছেন এদেরকে বাঁচানোর জন্য, আমি বিশ্বাস করি হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড, ভগবান দেখছেন এবং তার ফল এরা পাবে। কিন্তু হ্যাঁ, আমাদেরকেও তো ভগবান একটা দায়িত্ব দিয়েছে, আমাদের সেই দায়িত্বটা পালন করে যেতে হবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।